ফুলশয্যার রাতে রায়ানকে জড়িয়ে ধরে রোমান্সে মেতে উঠল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কাঠগড়ায় দাঁড়িয়ে মৈনাক গান শোনাতে থাকে আর বলে, রায়ানের জন্য তো আমরা একটা গানও বানিয়েছি। তখনই রায়ান যায় জলিয়ারে গান গাইতে থাকে। তখন তো রায়ান এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপরেই জজ সাহেব বলে, চুপ করুন, এটা কোনো গান গাওয়ার জায়গা নয়। তারপরে রায়ান আর পারুল আবারও কাঠগড়ায় আসে। তারপরেই জজ সাহেব বলে, আচ্ছা, আপনাদের ডিভোর্সের কারণটাই তো আমি বুঝতে পারলাম না এখনো। তা রায়ান বাসু, আপনি তো দেখছি আপনার বউকে ঠিকই ভালোবাসেন, না হলে সব সময় একসঙ্গে থাকেন, সব বিপদে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, আবার একসঙ্গে পুজো দিয়ে সারা জীবন একসঙ্গে থাকার শপথও করেন। তাহলে আবার ডিভোর্সের জন্য রাজি হয়েছেন কেন? আপনি যে আপনার বউকে ভালোবাসেন সেটা স্বীকার করুন। তখন তো রায়ান এই কথা শুনে চমকে যায়। তখনই দেখা যাবে জজ সাহেবা বারবার করে বলে, স্বীকার করুন যে আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন। বলুন, এই ভরা কোর্টে সবার সামনে স্বীকার করুন। তখন রায়ান মনে মনে বলে, এই রে, এখন আমি কি করব? না না, আমাকে নরম হলে চলবে না। তখন রায়ান বলে, না না ইওর অনার, আমি আমি ভালোবাসি না। কিন্তু কিন্তু আমি ওকে ডিভোর্সও দিতে চাইনি। বিশ্বাস করুন, পারুল নিজেই আমাকে ডিভোর্স লেটার এনে দিয়েছে, সেজন্য আমি সইটা করেছি। না হলে আমি ওকে ডিভোর্স দেওয়ার কথাও বলিনি। তখন জজ সাহেবা বলে, এটা কেমন কথা? পারুল আপনাকে ডিভোর্স লেটার দিল আর আপনি সই করে দিলেন? আপনার ব্যক্তিগত কোনো মতামত নেই? আচ্ছা পারুল দেবী, আপনি কেন আপনার স্বামীকে ডিভোর্স দিতে চান বলুন তো? তখন পারুল বলে, ইওর অনার, রায়ান আমাকে ভালোবাসে না। রায়ান অন্য একটা মেয়েকে ভালোবাসে। ও আমি থাকতেও ও পরক্রিয়া করছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সেজন্যই সেজন্যই আমি ওকে ডিভোর্স দিতে চাই। আমি ওর জীবনে কাঁটা হয়ে থাকতে চাই না। তখন তো রায়ান তাকিয়ে থাকে। তখন জজ সাহেবা বলে, আচ্ছা, আপনি কি সত্যিই জানেন যে রায়ান অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে, নাকি আপনি এমনি এমনি ভাবছেন? তখন পারুল বলে, না ইওর অনার, ও নিজেই আমাকে বলেছে যে ও অন্য কাউকে ভালোবাসে। তখনই দেখা যাবে জজ সাহেবা রায়ানকে বলে, আচ্ছা রায়ান, আপনি কি সত্যিই অন্য কাউকে ভালোবাসেন, নাকি আপনি এমনি এমনি পারুলকে বলেছেন? তখন রায়ান কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন রায়ান বলে, হ্যাঁ ইওর অনার, আমি অন্য একজনকে ভালোবাসি। তবে তবে আমি পারুলকে কখনো কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করুন। পারুলের সব দায়িত্ব আমি সারা জীবন পালন করে গেছি আর পালন করতে চেয়েছি। কিন্তু পারুলই আমার সঙ্গে থাকতে চাইছে না। তখন পারুল বলে, বারে, তুই অন্য কাউকে ভালোবাসবি, আবার আমাকে বউ বলে মানবিও না, আবার আমার সঙ্গে থাকবি? মামার বাড়ির আবদার পেয়েছিস তাই না? তখনই দেখা যাবে এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ান। তারপরে জজ সাহেবা বলে, চুপ করুন, এটা কোর্ট। তারপরে জজ সাহেবা পারুলকে বলে, আচ্ছা পারুল, আপনি এটা দেখেছেন কখনো যে রায়ান অন্য কোনো মেয়ের সঙ্গে আছে, বা অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে, বা আপনার অস্তিত্ব ওর জীবনে নেই? আপনি কি সত্যি ওই মেয়েকে কোনোদিনও দেখেছেন? তখন পারুল কি বলবে কিছুই ভেবে পায় না, কারণ পারুল তো কখনোই তাকে দেখেনি। তখন জজ সাহেবা বলে, এরকম অনেক সময় হয়, ছেলেরা নিজেরা উপরে থাকার জন্য মিথ্যে কথা বলে। বলে যে তুমি চলে গেলে যাও, অনেকেই আছে, সবাই আমার খোঁজ রাখবে, খবর রাখবে, তারা আমাকে দেখে রাখবে, কিন্তু দিন শেষে কিন্তু স্বামী স্ত্রীর কাছে আসতে হয়। বুঝতে পেরেছেন? তখনই পারুল বলে, না ইওর অনার, আমাকে তো কোনোদিনও মেনেই নেয়নি, আর আমি জানি না। তখনই জজ সাহেব রায়ানকে বলে, আচ্ছা রায়ান বাসু, আপনি কয় মাস ধরে অন্য কাউকে ভালোবাসেন? তখন রায়ান বলে, এই তো 3 মাস হবে। তখনই জজ সাহেব বলে, তার মানে আপনি 3 মাস ধরে পারুল দেবীর সঙ্গে একসঙ্গে থাকছেন না? তখন পারুল বলে, না না ইওর অনার, 3-4 মাস না তো। ও তো আমার সঙ্গে কোনোদিনও এক ঘরে থাকেই নি। ও ওর ঘরে থাকে, আমি তো গেস্ট রুমে থাকি। ও তো আমাকে বউ বলে মানেনি, সেজন্য আমাকে কোনোদিনও ওর ঘরে জায়গা দেয়নি। তখন এই কথা শুনে রায়ান তাকিয়ে থাকে। তখনই জজ সাহেবা বলে, মানে এটা কেমন কথা? আপনারা এখনো নিজেরা সংসার শুরুই করলেন না, আর আপনারা সোজা কোর্টে চলে এসেছেন ডিভোর্স দেওয়ার জন্য? আপনারা সংসার কি সেটাই তো জানেন না। আগে এক ঘরে থাকুন, সংসার কি বুঝুন, তারপরে না ডিভোর্স দেবেন। তখন তো রায়ান আর পারুল চমকে যায়। তখন পারুল বলে, না না ইওর অনার, আমি ওর সঙ্গে কিছুতেই এক ঘরে থাকবো না। তখনই রায়ান বলে, দেখেছেন ইওর অনার, এমনি এমনি করে সব সময় ও বাড়াবাড়ি করে, ও কারো কোনো কথা শোনে না, আপনার কথাও শুনছে না। তখন পারুল বলে, বেশ করেছি আমি আমি তোর সঙ্গে এক ঘরে থাকবো না। তখন রায়ান বলে, আমিও থাকবো না।
এই বলে দুজন মারামারি শুরু করে দেয় কোর্টের মধ্যে। যা দেখে সবাই সবাই হাঁ করে তাকিয়ে থাকে। দুজন এমন অবস্থা শুরু করে দেয় যা দেখে প্রগতিও হাসতে থাকে আর মনে মনে বলে, এরকম টক ঝাল মিষ্টি প্রেম না হলে হয়? এরকমই তো সম্পর্ক চেয়েছিলাম, কিন্তু তা তো হলো না। তখনই প্রগতির সাথের জন বলে, ম্যাডাম, এসব কি শুরু করেছে ওরা? তখন প্রগতি বলে, আরে চলুক না, একটু দেখতে সমস্যা কি? তখনই দেখা যাবে বাড়ির লোক সবাই মিলে রায়ান আর পারুলকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই থামাতে পারে না। ওইদিকে ওইদিকে তখনই রায়ানের বাবাকে উকিলবাবু বলে, কিরে, এগুলো তো স্ক্রিপ্টে লেখা ছিল না, এখন কি করব? তখনই দেখা যাবে পরিতোষ প্রগতিকে বলে ওদের থামানোর জন্য। তখনই প্রগতি সঙ্গে সঙ্গে অর্ডার অর্ডার বলে সবাইকে থামিয়ে দেয় আর বলে, এটা কি কোর্ট না ফাজলামো হচ্ছে? তোমরা দুজন কাঠগড়ায় এসে দাঁড়াও। তখনই রায়ান আর পারুল আবারও কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। তখন প্রগতি বলে, শোনো, তোমরা তো এখনো সংসার কি জিনিস সেটাই জানো না। তোমরা এখনো থাকলেই না একসঙ্গে, তাহলে কি করে ডিভোর্সের কথা বলছো? আগে সংসার করো একসঙ্গে, মিনিমাম 6 মাস, 6 মাস একসঙ্গে থাকবে। কোর্ট থেকে এটাই তোমাদের জন্য নির্দেশ দেওয়া হলো। মিনিমাম 6 মাস একসঙ্গে থাকবে, এক ঘরে থাকবে, এক খাটের মধ্যে থাকবে। তারপরেই যদি না থাকতে পারো, নিজেদের মধ্যে বনিবনা না হয়, তখন আবার কোর্টে আসবে, আপিল করবে ডিভোর্সের জন্য। বুঝতে পেরেছো? তখন পারুল বলে, না, আমি ওর সঙ্গে এক খাটে কিছুতেই শুতে পারবো না। তখন রায়ন বলে, আমিও না, ও নাক ডাকে, ওর সঙ্গে আমি শোবো না। তখনই প্রগতি বলে, সেই জন্যই তো একসঙ্গে থাকতে বলেছি। দেখো না কতটা কতটা গভীর হতে পারে তোমাদের সম্পর্ক। তোমাদের সম্পর্কটা শুরু হয় নাকি তার আগে শেষ হয়ে যায় সেটা তো পরে দেখতে হবে, কিন্তু তোমরা তো এখনো এক ঘরে সংসারই শুরু করনি। তাহলে কি করে সংসারটা ভাঙতে পারে বলো তো? তখন পারুল বলে, না, অসম্ভব, ওর সঙ্গে আমি থাকবো না। তখন প্রগতি বলে, শোনো, কোর্টের আদেশ যদি অমান্য করো তাহলে তোমাদের দুজনেরই জেল হবে। বুঝতে পেরেছো? সেই জন্য বাড়ির সবাইকে বলছি, রায়ান আর পারুলের ফুলসজ্জার ব্যবস্থা করবেন আজকেই। আর আমি কোর্ট থেকে লোক পাঠাবো যেন সেটা তদারকি করে যে ওরা একসঙ্গে থাকছে কিনা। তখনই পারুল বলে, আচ্ছা, এরকম আবার কোথায় আইন আছে যে কোর্ট থেকে লোক যাবে? তখন প্রগতি বলে, বই দেখবে? তাহলে লেখাটা দেখিয়ে দাও না। তখনই দেখা যাবে পারুল পারুল আর রায়ান কোর্টের রায় শুনে অবাক হয়। তখনই রায়ান বলে, কিরে, বইটা পড়েছিস? তখনই পারুল বলে, দেখালো তো, হতে পারে, থাকতে পারে না এরকম কিছু, জানি না তো, তোর সঙ্গে আমি একসঙ্গে থাকবো না। তারপর দেখা যাবে কোর্ট সেখানে মন্তব্য ঘোষণা করা হয়। ওইদিকে প্রগতি তখনই পরিতোষকে বলে, কি, ভালো লেগেছে তো? তখনই পরিতোষ বলে, হ্যাঁ, এখনো তো তুমি সে আগের মতোই অভিনয় করো, দারুণ হয়েছে। তখনই প্রগতি পরিতোষকে চোখ টিপ দিলে পারুল দেখে ফেলে আর বলে, এ কি, জজ সাহেবা বাবাকে কেন চোখ মারলো? তখন মৌসুমী ছুটে যায়। ওইদিকে প্রগতি তখনই ঠান্ডা হাঁচি দিয়ে ব্যাপারটা সামলে নেয়। ওইদিকে পারুল বলে, কিছুই তো বুঝতে পারলাম না, কি জানি। তখন মৌসুমী মনে মনে বলে, ডিভোর্স পর্যন্ত যখন গেছে, এটা তো ডিভোর্স করাতেই হবে, কিছুতেই ওদের একসঙ্গে হতে দেওয়া যাবে না। তারপর দেখা যাবে বাড়িতে গিয়ে সবাই ফুলসজ্জার ব্যবস্থা করে। ওইদিকে টগর আর মল্লার গিয়ে ফুলসজ্জার জন্য খাট সাজায়। তখন পারুল আর রায়ানকেও রেডি করিয়ে নিয়ে আসে। ওইদিকে পারুল বলে, আচ্ছা বাবা, কোর্ট থেকে অর্ডার দিয়েছে বলেই আমাদের এক ঘরে থাকতে হবে? আচ্ছা, কোর্ট থেকে তো আর কেউ দেখতে আসবে না যে আমরা এক ঘরে থাকলাম কি থাকলাম না? আমরা এক ঘরে থাকতে পারবো না। তখনই তখনই দাদু বলে, তোমাদের তো থাকতেই হবে। ঠিক তখনই কোর্ট থেকে একজন এসে দাঁড়ায় আর বলে, আমি কোর্ট থেকে এসেছি। আমাকে কোর্ট থেকে পাঠানো হয়েছে পারুল আর রায়ান একসঙ্গে এক ঘরে থাকছে কিনা সেটা দেখার জন্য, ওদের ফুলসজ্জার কি কি ব্যবস্থা করা হলো সেটা দেখার জন্য। তখনই পারুল আর রায়ান ভয় পেয়ে যায়। ওদিকে দাদু মুচকি মুচকি হাসতে থাকে। ঠিক তখনই সেই উকিলবাবু পড়ে যেতে লাগলে রুকু সেই উকিলবাবুকে ধরে ফেলে। তারপর দেখা যাবে পারুল আর রায়ানকে ফুলসজ্জার ঘরে দিয়ে আসে। ওইদিকে রায়ানের মা ফুলসজ্জাটা ভেস্তে দেওয়ার জন্য ঘুমের ওষুধ মিশিয়ে পান খাইয়ে দেয় পারুলকে, কিন্তু সেই নেশায় রায়ানকে জড়িয়ে ধরে রায়ানের উপর উঠে বসে পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।